না না, কি অবস্থা? ভালো, তুমি কেমন আছো? তোমার পুরো নাম কি? আমার পুরো নাম হলো আব্দুল করিম খান। তোমার জন্ম কোথায়? আমার জন্ম গ্রাম মাহমুদ নাসির, পোস্ট অফিস মাতব্বরের হাট, থানা বাকেরগঞ্জ, জেলা বরিশাল। আচ্ছা, তোমার শৈশব কেমন কেটেছে? শৈশব আমার কেটেছে আমাদের গ্রামেই। আমাদের লেখাপড়ি প্লাস খেলাধুলা এবং ছোটোখাটো নাটক মঞ্চায়ন করা, এইভাবেই আমার দিন কাটছে। তুমি কিভাবে এই বরিশালের মাহমুদ নাসির গ্রাম থেকে ওয়েস্ট পাকিস্তান নেভিতে কিভাবে এন্ড আপ করলা? কিছুটা পড়াশোনা শেষ করে আমি চলে যাই নাটোরে, রাজশাহী জেলার নাটোরে। সেখানে বসে আমি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারি পেপারে যে নৌবাহিনীতে লোক নিয়োগ হবে। তখন আমি রাজশাহী সিটিতে গেলাম, আমি সেখানে নৌবাহিনীতে ভর্তি হলাম। আচ্ছা, ওয়েস্ট পাকিস্তানে তো তোমার পোস্টিং ছিল, তো তোমার এখানে কর্মজীবনটা কেমন ছিল? হ্যাঁ, আমার কর্মজীবন বিশেষত আমাদের ট্রেনিং ছিল পিএনএস কারসাজ। আমরা যাই, পিএনএস কারসাজ হলো ওদের ট্রেনিং সেন্টার। এখানে অ্যাপ্রেন্টিসদের ট্রেনিং দেওয়া হয়, শিক্ষানবিশদের ট্রেনিং দেওয়া হয়, 4 বছরের ট্রেনিং কোর্স। সেই 4 বছরের আমি ট্রেনিং সেখানে সম্পন্ন করে আমি 67 সনে ডিসেম্বরে আমি বিএনএস আলমগীর জাহাজে আমার বদলি হয় এবং আমি সেখানে যাই কর্মে যোগদান করি। তুমি 71 সালে কোথায় ছিলা এবং মুক্তিযুদ্ধের সাথে কিভাবে জয়েন করলা? হ্যাঁ, আমি 71 সনে আমি ছিলাম পিএনএস আলমগীর, মানে পাকিস্তান নেভি শিপ আলমগীর জাহাজে কর্মরত ছিলাম। তো ওই সময় 71 সনের ফেব্রুয়ারি মাসে আমি, মানে বাৎসরিক ছুটি হয় আমাদের, তো আমি 1 মাসের বাৎসরিক ছুটি নিয়ে আমি দেশে চলে আসি। দ্যাট ইজ 25 তারিখ পর্যন্ত ছিল আমার ছুটি। তো 25শে মার্চ ছিল আমার পাকিস্তানের যাওয়ার ফ্লাইট। আচ্ছা, তোমার ছুটি তো 25শে মার্চ শেষ হওয়ার কথা, তুমি যে 1 মাসের ছুটিতে আসছিলা, তো 25শে মার্চে যখন তোমার ছুটি শেষ হয় তখন তোমার জীবনে কি হয়েছিল? কিন্তু ওই দিনই আমার ফ্লাইট ছিল পাকিস্তানে যাওয়ার। কিন্তু আমি কি করেছি, 24শে মার্চ আমি বাড়ি থেকে রওনা দিছি। যাওয়ার পথে স্টিমারে বহু লোকের সাথে আমার কথাবার্তা হয়। সেখানে তারা বলে যে আপনি যে দেশের যে অবস্থা, গুমুট অবস্থা, আপনি এই অবস্থায় কেমনে পাকিস্তান যাচ্ছেন, আপনি তো সমস্যা হইতে পারে। তখন আর এক ভদ্রলোক, মানে খুব জ্ঞানী লোক, সে উঠে বলল যে আচ্ছা আপনি কাজ করেন, আপনি সরাসরি ফ্লাইটে যাইয়েন না, আপনি ঢাকায় গিয়ে আওয়ামী লীগের নেতা আছে মতিউর রহমান, পল্টনে বসে, তার অফিস আছে, সেই পল্টনে অ্যাড্রেস দিল যে ওইখানে যেয়ে আপনি দেখা করেন, তার কি বলে সেইভাবে আপনি কাজ করেন। আমি বললাম ওয়েল, ভালো কথা বলছেন। আমি তারপরে সিদ্ধান্ত নিলাম যে আমি ওখানে যাব। আমি আসলাম, আইসা রাজারবাগে আমি এক বন্ধুর কাছে আমার ব্যাগ ট্যাগ রেখে আমি চলে গেলাম সেই পল্টনে সেই মতিউর রহমান, সংসদ সদস্য মতিউর রহমান সাহেব চেম্বারে। তো ওনাকে আমি বললাম যে স্যার আমার তো এখন, আমি ছুটিতে আসছিলাম, আমি নৌবাহিনীতে চাকরি করি, আমি তো আমার যাওয়ার আজকের 5টায় আমার ফ্লাইট আছে, 5:45। তো আমি যাব কিনা। যে চিন্তা করে বলে যে না না, দেখেন আমি এই ব্যাপারে আপনারা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, আপনি বঙ্গবন্ধুর বাড়িতে যান। তো কি করবো, আমি বাধ্য হয়ে শেষে চিন্তা করলাম যে হ্যাঁ ঠিকই তো বলছে। যাই হোক, আমি গেলাম বঙ্গবন্ধুর বাড়িতে যাই, দেখি যে বঙ্গবন্ধু তো মানে বিদেশি ফরেনার্স, তারপরে প্রেসের লোকজন, সব বড় বড় আন্তর্জাতিক লেভেলের বহু লোক সেখানে তার চেম্বারে কথা বলতেছে। তা আমি তার সাথে যাইতে পারলাম না। আমি করলাম কি যে একজনে বললো তাহলে আপনি তাজউদ্দিন সাহেবের সাথে দেখা করেন, মানে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তো
তো আমি ঠিকই তার চেম্বারে, তার রুমের দিকে আগাই গেলাম, আগাইতেই সে এখন বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে আমি সালাম দিয়ে বললাম যে স্যার, সালাম আলাইকুম স্যার, আমি একজন নৌবাহিনীর সদস্য, আমার এরকমের আজকে ছুটি শেষ, আমার আজকে ফ্লাইট আছে 5:45, আমি কি পাকিস্তান যাব কি যাব না এই সিদ্ধান্তটা আপনার কাছ থেকে নিতে আসছি। তখন উনি বললেন যে চিন্তা করলেন কতক্ষণ, চিন্তা করে তারপর বলে যে ওয়েল মিস্টার, আই থিঙ্ক ইউ আর ওয়েল ম্যাচিওর্ড, আমি আপনাকে এ ব্যাপারে আমি যদি আপনাকে বলি যে আপনি পাকিস্তান চলে যান, তাতে যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলে আপনি সারা জীবন আমাকে গালি দেবেন, আর যদি বলি যে না আপনি থাকেন এখানে, তাহলে এখানে থাকলে যদি আমার চাকরি চলে যায় তাহলে আপনি আমাকে সারাদিন গালি দেবেন। সুতরাং আমি আপনাকে কোনো সিদ্ধান্ত দেবো না, আপনি আপনার যেটা সিদ্ধান্ত ভালো মনে করেন আপনি সেটাই করেন। তখন আমি কি করব, বেউপায় হয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে যাক দেখি এয়ারপোর্টে যাই কি করা যায়, এয়ারপোর্টটা দেখে আসি অন্তত, এয়ারপোর্টের অবস্থা। 5:45 প্রায় 3টে বাজে গেছে, আমার কি করা লাগে। তাড়াতাড়ি করে একটা গাড়ি নিয়ে আমি চলে গেলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে গিয়ে যাই দেখি যে ওখানে পাকিস্তানিদের বিশাল লাইন, সব বিহারিরা পাকিস্তান যাচ্ছে। তো তারপরে আমি ভিতরে ঢুকলাম, কাকে কি জিজ্ঞাসা করা যায়, আমি জিজ্ঞাসা করলাম, দেখলাম এক মেজর ড্রেস পরা, মনে করলাম যে বাঙালি হইতে পারে। তখন উনি বলেছেন, ও আপনাকে সিভিল এভিয়েশনে দেওয়া টিকিট? ইয়েস। কয় যে না না, ওটা ক্যান্সেল হয়ে গেছে, আপনি আপনার জায়গায় চলে যেতে পারেন। আমি তারপরে চলে আসলাম এখানে স্কার্টুনে, আমাদের ট্রানজিট ক্যাম্প যেটাকে বলে, আমাদের নৌবাহিনীর সদস্যরা যারা পাকিস্তানে যাওয়া আসা করতো প্লেনে, তারা ওখানে বিশ্রাম নিত। তো আমি সেই স্কার্টুনে আসলাম, আইসে সেখানে রেস্ট হাউসে ঢুকলাম। রেস্ট হাউসে ঢুকে তারপরে রাত হলো, রাত্রে আমি খাওয়া দাওয়া করে রেস্ট হাউসের ভিতরে আসছি। এর মধ্যে রাত্র 12:01 যখন হচ্ছে তখনই শুরু হয়ে গেছে গোলাগুলি, মানে মর্টারের আওয়াজ, ট্যাঙ্কের আওয়াজ, অস্ত্র রাইফেলের আওয়াজ, ব্রেন গানের আওয়াজ, স্টেন গানের আওয়াজ, মানে চারিদিকে মানে খড়ির মতো ফুটতেছে, মনে হয় যে মানে কেয়ামত এসে গেছে। যাই হোক, তারপরে আমি কোনো রকমের ওই জালনার কাছে বৈশা দেওয়াল শের দিয়ে আমি দেখতেছিলাম, তাকাইয়া তাকাইয়া আমি দেখতেছিলাম যে গোলাগুলি চারিদিক থেকে খালি গোলাগুলি চলতেছে। পরে আমি এই গোলাগুলি করতেছে কন্টিনিউ চলছে, সারা রাত এই গোলাগুলি চলছে। তারপরের দিন সারাদিন গুলি চলছে। 2 দিন পরে যখন কারফিউ লিফট হইলো, কারফিউ লিফট হওয়ার পরে আমি দেখলাম যে হাজার হাজার লোক রাস্তায় নেমে গেছে, সমস্ত লোক বাড়ির দিক দৌড়াচ্ছে। আমিও সাথে, আমিও খালি হাতে, আমার বাক্স টাক্স বাদ দিয়ে আমি খালি হাতে রাস্তায় নেমে গেলাম। নামিয়ে তারপরে আমি জেল রোড দিয়া পার হইয়া তারপরে ওরা কি জিঞ্জিরার ওপরে গেছি। লক্ষ লক্ষ লোক সেখানে গেছে আমার সাথে, সব লক্ষ লক্ষ গেছে। এর মধ্যে আতুর খোরা, সদ্য নবজাত শিশু থেকে শুরু করে সমস্ত লোকজন সেখানে গেছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে সারাদিন হাইটা গেছি দেগুলি বন্দর, মানে পদ্মার পাড়ে গেছি। সেখানে হয়ে গেছে রাত্র, সেখানে রাত্র কাটাইছি। রাত্র কাটাবার পরে পরের দিন এক কোম্পানি কয়েকটা লঞ্চ দিয়েছিল ফ্রি পারাপারের জন্য, সেই লঞ্চে করে আমরা পরের দিন ওপারে ফরিদপুরে যাই উঠি। ফরিদপুর থেকে আমরা হাঁটা আবার শুরু করি। তো হাঁটিয়ে যাইয়া পুরা দিন হাঁটার পরে পুরা যাইয়ে ফরিদপুরের একটা বাড়িতে আশ্রয় নিছি, সেই বাড়িতে রাত্রটা যাপন করছি। এরপরের দিন আবার হাঁটা শুরু করছি, তারপর হাঁটে যাইয়া তারপরের দিন যাইয়া বরিশালে, অর্থাৎ 2 দিন 3 দিন পরে আমি যাই বরিশালে। হাইটে বসছি, আমার পা হাত একেবারে মানে ভারী হয়ে গেছে, মোটা হয়ে গেছে, খুব কষ্ট হয়েছে, আমি শুয়ে বসে যাইয়া। তারপরে তুমি বরিশাল থেকে মুক্তিযুদ্ধে কিভাবে যুক্ত হলা? আমি যুক্ত হলাম যখন দেখলাম যে দেশের পরিস্থিতি খুব ঘোলাটে, তখন চিন্তা করলাম যে এখন যুদ্ধ ছাড়া এদের কাছ থেকে আর রেহাই না, এদের কাছ থেকে বাঁচতে পারবো না। তখন আমরা ডিফেন্সের কিছু লোক, মানে নৌবাহিনী, বিমান বাহিনী, আর্মি, বিডিআর, এই সমস্ত কিছু লোক কালেক্ট করলাম, যোগাযোগ করে আমরা একটা টিম ফর্ম করলাম। ঠিক আছে,
টিম ফর্ম করে কি করলাম যে আমরা মুক্তিযুদ্ধে যাব। থানা কমান্ডার ছিল, সেই কমান্ডার আন্ডারে একটা মুক্তিযোদ্ধা গ্রুপ, আচ্ছা। একটা মুক্তিযোদ্ধার গ্রুপ, সেই গ্রুপে আমিও ছিলাম। তো আমরা 44 জন ছিলাম এই গ্রুপে, 44 জন আমরা একসাথে যুদ্ধ করছি। না না, তারপরে তুমি কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছো আর কার আন্ডারে বা কার নেতৃত্বে যুদ্ধ করেছো? আমাদের এই গ্রুপ সংগঠিত হওয়ার পরে আমরা প্রথমে যোগাযোগ করি সাব সেক্টর কমান্ডার, আমাদের একজন কোম্পানি কমান্ডার ছিল। তারপরে আমরা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমর, ওনার নির্দেশে আমরা যশোর বর্ডারে যাই। রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল, হ্যান্ড গ্রেনেড এগুলো আমরা কালেক্ট করি যশোর বর্ডার থেকে। তো আমাদের তো সেক্টর কমান্ডার ছিল মেজর জলিল। না না, যুদ্ধ চলাকালে তোমার সবচেয়ে কঠিন অভিজ্ঞতা কি ছিল? প্রথম ওটা ছিল পাকিস্তানি সোলজার নিয়ে 2টা লঞ্চ যাচ্ছিল দবদবিয়া মানে রানীরহাট। আমাদের কাছে সিকিউরিটি রিপোর্ট আসছে, আমরা ওতপাতে থেকে আমরা অ্যাম্বুশ নিছি, অ্যাম্বুশ করে আমরা তাদের উপরে আক্রমণ চালাই। ঠিক আছে, তোমরা যখন প্রথম অ্যাটাক করলা তখন পাকিস্তান আর্মির কয়জন নিহত হয়েছিল? ওরা 12 জন লোক অন দি স্পটে পড়ে গেছে মানে গুলি খেয়ে, আর আহত হয়েছে কিছু, কিন্তু কতজন হয়েছে অন্ধকার তো, তো সেখানে আমাদেরও 2 জন আহত হয়েছে, কিন্তু নিহত হয় না কেউই। আমরা এই গেল এক এক আর আমি সংক্ষেপে 2-3টা অপারেশনের কথা বলি। অবশ্যই। আর 2 নম্বর হলো বাখারগঞ্জের কাছে, সেখানে আমরা পাকিস্তানি সৈন্যরা আমাদের ক্যাম্প আক্রমণ করার জন্য তারা প্ল্যান করছিল। আমরা সিকিউরিটি রিপোর্ট পেয়ে গেছি আগেই যে আপনাদের ক্যাম্প আক্রমণ হবে। তখন আমরা নিজেরাই অ্যাডভান্স হইয়া মানে আগের দিন রাত্রে আমরা কি করলাম, সিদ্ধান্ত নিলাম যে ওদেরকে আগে যাইয়া আমরা যেটা করব। তখন আমরা একটা শ্যামপুর নামে একটা জায়গা, ওখানে একটা বিশাল একটা লম্বা খাল আছে, খালের 2 পারে ভেরিবাদ আছে, একটা শাখো আছে, আমরা ওখানে যাইয়া অ্যাম্বুশ করলাম। রাত্র যখন 3টে 3:30 হবে আনুমানিক, 3টে 3:30টার সময় দেখি যে তারা আসতেছে লাইন বেঁধে, এক রাস্তা দিয়ে আসতেছে। তারা বুঝতে পারে না যে আমরা অ্যাটাক করবো বা মুক্তিযোদ্ধারা অ্যাটাক করবে বা কেউ আমাদের উপর আক্রমণ করবে, এরকম ধরনের ধারণা তাদের ছিল না। তো তারা এসে মানে সাকুতে বরিশালের ভাষায় বলে চার, এই চারে উঠতেছে, যে 15-20 জনের মতো উঠছে, তখনই আমরা হুইসেল বাজাইয়া আমরা ব্রাশ ফায়ার শুরু করছি। আমাদের কাছে মনে করো ছিল এলএমজি, ছিল এলএমজিটা ছিল 7.62 এলএমজি, ঠিক আছে। আর তারপরে স্টেইন গান ছিল, 9mm স্টেইন গান ছিল। তারপরে আমাদের কাছে রাইফেল ছিল, তারপরে আমাদের 12 বোর গান ছিল, তারপর হ্যান্ড গ্রেনেড ছিল। এগুলো দিয়ে আমরা আক্রমণ করি। তা আক্রমণ করাতে ওরা হতবিহ্বল হইয়া ওরা দৌড়তেছে পিছনের দিকে সবাই। দৌড়ে আমরা মনে করছি যে ওরা ভয় পাইয়া পালাইয়ে গেছে, কিন্তু আসলে তারা পালায় নাই। তারা করছে কি, দূরে গিয়া আবার তারা 2 দিক থেকে ফরমেশনে আইসা আমাদের উপরে আক্রমণ চালাইছে। তা আক্রমণ চালাইলে ওদের কাছে তো হেভি অস্ত্র ছিল, ওদের কাছে মর্টারও ছিল, আমাদের কাছে মর্টার নাই, আমাদের ছিল এলএমজি। ওদের মর্টার, এলএমজি, সিএসএমজি, এসএমজি, স্টেইন সব গান ওদের ছিল, হ্যান্ড গ্রেনেড ছিল। তো ওরা এসে আক্রমণ করছে। তা আক্রমণ করাতেই তখন ফট করে দেখি যে মানে আমার পাশে একজন, যে ও আমরা অ্যাম্বুশ নিয়েছিলাম, তা আমার এক ফ্রেন্ড যে আমার পাশে ছিল, আমার সাথী, তার উপরে সেটা মর্টার শেল পড়ছে। মর্টার শেল পড়াতেই সে একেবারে তাল গাছ সহ, তাল গাছ, ছোট তাল গাছ সহকারে উপরে উঠে গেছে। উঠে পড়ে সে ওখানেই শেষ হয়ে গেছে। এরপরে আরো একজন মারা গেছে। এরপর তো আমরা আর গুলি চালাইতেছি চলতেছে, কিন্তু দেখি যে আমাদের গোলাগুলি শেষ হয়ে আসছে। কারণ আমাদেরই তো সীমিত, আমাদের সাপ্লাই সীমিত, আমাদের তার সাপ্লাই নেই পিছন থেকে, তা আমাদের সীমিত হয়ে আসছে। তখন আমরা করছি কি, বাধ্য হয়ে পিছনে দৌড় দিছি। আমরা দৌড়ানো শুরু করছি। তো ধান খাচ্ছিল পিছনে, তো ধান খাইতে দৌড়াই দিছি। তো ওরা আবার এই খাল পার হয়ে আসতে আসতে একটু সময় নিয়ে গেছে। এই সময়তে আমরা দৌড়ে অনেক আগাই গেছি।
এরপরে ওরা পিছন দিয়ে গুলি করতেছে, আমরা আবার পিছন দিয়ে ফিরে ফিরে গুলি করতেছি, করতে 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 আমরা প্রায় আধা কিলোমিটারের মতো দৌড়েছি। দৌড়ে গিয়ে আমরা ওই সামনে ছিল নদী, তা আমরা নদীতে অস্ত্র কাঁধের উপরে নিয়ে গোলাগুলি নিয়ে আমরা নদী সাঁতরাইয়া ওপারে গেছি। ওরা আর আইসা ওরা তো যেহেতু ওরা সাঁতার জানে না, ওরা তো আর নৌকা নাই, কিছু নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই, ওরা আর আগাইতে পারে না। আচ্ছা, তুমি তো যুদ্ধে এমন অনেক সময়ের সম্মুখীন হয়েছিলে যখন হয়তো তোমার মনে হয়েছিল যে তুমি আর নাও বাঁচতে পারো বা যে কোনো সময় মরে যেতে পারো, তখন তুমি কার কথা ভেবে তুমি নিজেকে সাহস দিয়েছো যে না আমার বাঁচতে হবে? না, সে তো অবশ্যই আমার ফ্যামিলি ছিল, ওয়াইফ ছিল, তোমার মায়ের আগমনের একটা বার্তা ছিল। অপারেশন তো বহু স্পটে করছি আমরা, কিন্তু বহু জায়গায়, সবগুলো বিবৃত করতে গেলে অনেক লম্বা, অনেক ইতিহাস বড় হয়ে যায়। বারগঞ্জ থানা অপারেশন, এই থানায় পাকিস্তানি সৈন্যরা শেল্টার নিয়েছিল, তো সেখানে প্রায় 2000 সৈন্যবাহিনী ছিল, 2000? 2000 সেনাবাহিনী ছিল। আমরা মুক্তিযোদ্ধারা কয়েকটা গ্রুপ ছিলাম, বরিশাল ডিস্ট্রিক্টে কয়েকটা গ্রুপ ছিল, 10টা গ্রুপ ছিল আমরা। তো 10টা গ্রুপে আমাদের গ্রুপে ছিলাম আমরা 44 জন, অন্যান্য গ্রুপে 30, 35, 40 এরকম করে ছিল। তো আমরা চারিদিক থেকে থানা ঘিরে ফেলাইছি। থানা ঘিরে ফেলার পরে আমরা গোলাগুলি শুরু করছি, ওরাও গোলাগুলি শুরু করতেছে। গোলাগুলি করতে করতে একদিন গেছে, পুরা গোলাগুলিতে এক রাত গেছে, পুরো চলে গেছে। পরের দিন সকালবেলা দেখি যে তারা আর করতে পারতেছে না, মনে করছে পারবো না। এই শেষে ওরা সাদা ফলাক জাগাই দেয়, সাদা ফলাক মানে সারেন্ডার জাগাই দেওয়ার পরে আমরা দল বান্ধা, মানে যে দল কাছে ছিল সে তারা আগে ঢুকছে, আগে ঢুকে যাইয়েই ওই একজন উঠিয়া ছাদের উপরে জয় বাংলা করে পতাকা লাভ দিছে। আর এদিকে করছি, আমরা মনে করছি যে ওরা পাকিস্তানি, যে গুলি দিছি, গুলি দেওয়ার সেই লোকটা মারা গেছে। এই আমরা একজন আমার বন্ধুকে হারাইলাম। এটা তো আমাদের শেষ অপারেশন ছিল। তো তখন কি তোমরা বুঝতে পারছিলে যে তোমরা পাকিস্তানের সাথে জিতে যাচ্ছ? অবশ্যই আমরা এটাই মনে করেছি যে আমরা জিতে গেছি, কারণ যেখানে 200-250 সৈন্য আমাদেরকে সারেন্ডার করছে। 16ই ডিসেম্বর বিজয়ের সংবাদ তুমি কিভাবে পেলে? আমার কাছে রেডিও ছিল, সরওয়ার্দী উদ্যানে তারা সারেন্ডার করছে, এই খবর আমরা রেডিওর মাধ্যমে পেয়েছি। না, তোমার জন্য শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ইন্টারভিউ যদি 100 বছর পর আমার নাতি বা আমার ছেলের নাতি তারা যদি ইন্টারভিউটা দেখে, তাদের জন্য তুমি এই 71-এর যুদ্ধ আর তোমার যে কষ্ট, এই সব নিয়ে সব মিলে তুমি ওদেরকে কি মেসেজ দিতে চাও? ওদেরকে মেসেজ দিতে চাই এইটুকুই, পরবর্তী জেনারেশনের জন্য, যে এই দেশটা অনেক রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন করেছি, কষ্ট করেছি, জীবন দিয়েছি, বহু লোক, লাখ লাখ লোক জীবন দিয়েছে, মা বোনদের ইজ্জত নষ্ট হয়েছে। তো এই দেশে আমরা তোমাদের সব সময় স্মরণ রাখতে হবে যে আমরা জয় বাংলা করে যুদ্ধ করছি, যখন আমরা গুলি করে ওদের মারতে পারছি তখন আমরা জয় বাংলা বলছি। তো আমরা মনে করি যে এই জয় বাংলা স্লোগানটা যেন চিরদিন যেন উজ্জ্বল থাকে, উদ্ভাসিত থাকে।